সে সাংবাদিক সম্মেলন করেছেন। এই সম্মেলনটা করতে তার অনেক খরচ হয়েছে। সে যদি এটা না করতেন তাহলে তো আমাকে প্রধানমন্ত্রী চিনত না, আমাকে ডাকতো না সে। তো আমি আমার ভাইয়ের জন্য সারা জীবন আল্লাহর কাছে দোয়া করি যেন আমার ভাই বেঁচে থাকে এবং অসহায় মানুষের পাশে যেন সে সারা জীবন কাজ করতে পারে। আল্লাহ তাকে ভালো রাখুক, তার সন্তানকে ভালো রাখুক। আমার ভাবিটা অনেক ভালো। একটা মাস আমার আপন ভাইয়ের বউ আমাকে ঘরে একটা রাত রাখে না, আর 1 মাস আমার এই ছেলেকে নিয়ে আমার ওই ভাবি আমাকে আশ্রয় দিচ্ছেন এবং এত ভালো ব্যবহার করছেন যে আমার আপন ভাবিও আমার সাথে কখনো এই ব্যবহারটা আমি পাইনি, জানেন। আমি তার জন্য দোয়া করি, ভাবির জন্য। এবং আমি শুধু কি বলবো, আমি অনেক কৃতজ্ঞ ওই ভাবির কাছে। ভাবি যদি আমাকে জায়গা না দিত তাহলে শকত ভাই তো আমাকে রাখতে পারতো না 1 মাস। আমার ছেলে এতিমখানার থেকে আমার নিয়ে আইসা 1 মাস শকত ভাইয়ের বাসায় আমাকে আশ্রয় দিয়েছেন। তারপরে ওখানে সম্মেলন করে সাংবাদিকদের মাঝে সম্মেলন করে ভাইয়া আমাকে প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি। আমার ভাই অনেক ভালো একটা মানুষ। তার মতো মানুষ আসলে বাংলাদেশে খুব কম আছে, জানেন। আমি তো অনেক বড় বড় মানুষকে চিনতাম এক সময়। আমি নায়িকা ছিলাম, এই দেশের কত মানে ইম্পর্টেন্ট পার্সনদের সাথে আমার পরিচয় ছিল, কিন্তু তারা কিন্তু আসেনি আমার পাশে। কিন্তু আমার ভাই, সে তো আমাকে চিনতো না, জানতো না, কিন্তু তারপরে সে আমাকে ফুলের মার্কেট থেকে আমাকে উঠিয়ে আজকে আমাকে জীবন, নতুন একটা জীবন দিচ্ছে, জানেন। আমি তার ঋণ, আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দিয়ে মানুষ বলে এরকম না, আমি মনে হয় শোধ করতে পারবো না। আমার ছেলেকে বলছি যে তুমি প্রধানমন্ত্রীর ঋণ আর জিএম সৈকতের ঋণ কখনো শোধ করতে পারবে না, তাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তুমি সারা জীবন দোয়া করবা। সে আমার চেয়ে ঊর্ধ্বে। আমি তো তোমাকে জন্ম দিচ্ছি, আর সে তোমাকে যে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তুমি আজকে আমার বুকে থেকে পড়াশোনা করতে পারছো, ভালো একটা পরিবেশ পাচ্ছ। আর তোমার জিএম সৈকত মামা না থাকলে তোমার আমার অস্তিত্ব থাকতো না। তুমি এতিমখানায় বড় হতা, কত কষ্ট করতা, আমার বুকে তুমি থাকতে পারতা না, মা কি জিনিস তুমি মনে হয় জানতে পারতা না। তো আমি আমার ছেলেকে এই শিক্ষায় বড় করতেছি যে কখনো তুমি, ঠিক আছে তুমি মাদ্রাসা পড়ো, ঠিক আছে, বাট কখনো মামা তো অন্য ধর্মের, মামাকে কখনো ভুলে যাবা না, মামার জন্য দোয়া করবা। আর কখনো ওই মামা যে ধর্মের মানুষ, সেই ধর্মের ব্যাপারে যদি কোনো হুজুরা তোমাকে শিখায় যে ওই খারাপ ব্যবহার করবা বা এই সেই, তুমি এগুলো শিখবা না। তারপর আমি আমার ছেলেকে মাদ্রাসায় শুধু পড়াই না, আমি স্কুলেও তাকে আবার একটা ব্যবস্থা করে দিয়েছি, পরীক্ষা দেয়। এখন আমার একটু ফাইন্যান্সিয়াল অবস্থা মোটামুটি আছে, তো আমি কিছুদিন পরে আমার ছেলেকে আমি ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো। আপাতত আমি আমার ধর্মের বিষয়ে আমার ছেলেকে একটু জ্ঞান দান করতেছি, এটাই। কিন্তু আমি তাকে গোড়া মুসলমান কখনোই বানাবো না, আমি গোড়া আমি পছন্দ করি না, যেহেতু আমি একটি শিল্পী মানুষ। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য, সবাই আমার ছেলের জন্য একটা ভালো মানুষ হয় এবং রোল মডেল আমার ভাই সৈকত ভাইয়ের মতো একটা মানুষ যেন আমার ছেলে হয়। সবাইকে ধন্যবাদ, আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ বনশ্রী আপুকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সবার প্রিয়, যাকে সবাই আমরা চিনি, জানি এবং ভালোবাসি, আমাদের চিত্রনায়িকা নাসরিন সুলতানা আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এখানে যারা আছেন সবাই আমার কাছের আপন, আমার বোন, আমার ভাই। এখানে একজন এমপি সাহেব আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। আসলে সবার কান্না দেখে, সবার মুখ দেখে আমার নিজের কিছু বলার নেই। আমার একটা ছোট বোন আছে শাহানুর, ওকে অনেক ধন্যবাদ। ও মানবতার জন্য কাজ করে, দেখি আমি অনেক ভালো লাগে। আমি মন থেকে দোয়া করি শাহানুরকে, আগে এটা বলছি যে ও যেন সুস্থ থাকে, সবার জন্য কাজ করতে পারে। আসলে কাজ করাটা খুব ধৈর্যের ব্যাপার, সাহসের ব্যাপার, মানবতার ব্যাপার, সবার মধ্যে থাকে না। যার জন্য ওকে আমি অনেক কৃতজ্ঞতা। আগে একরকম করে দেখতাম, নায়িকার মতো করেই দেখতাম, সিনেমার নায়িকা, কিন্তু এখন ওকে আমি শ্রদ্ধার চোখে দেখি। এটা বিশাল কাজ, অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আর এখানে যারা আছে
আমি শুধু একটি কথাই বলতে চাই, এই যে চলচ্চিত্রের শিল্পীরা সাধারণ মানুষের কাছে বিশাল কিছু আমরা ছিলাম। এখানে অনেক কিছু দেখতে হলো, কিন্তু আসলে এগুলো কখনো আশা করিনি এই পর্যায়ে আসতে হবে আমাদের। এগুলো সত্যি কথা মানে ভালো লাগছে না, বিরক্ত লাগছে, এক কথা আমার খুব খারাপ লাগছে। আমাদেরকে মানুষ রাজরানী রাজা ভাবে, আর আজকে আমাদেরকে কিভাবে দেখতে হচ্ছে আমাদের নিজের কাছে লজ্জা লাগছে। সর্বশেষ একটি কথাই বলবো, যারা আছেন সেই পর্যায়ের মানুষ যারা আছেন, হয়তো প্রধানমন্ত্রী আমি নাসরিন পর্যন্ত চিনি, শাহানুর পর্যন্ত চিনি, বনশ্রীকে চিনে, আমাদের রেহানা আপাকে চিনে, কিন্তু সামনে যারা বসে আছে সৈকত ভাই একটা কথা বলেছে যে 40 বছর 30 বছর 20 বছর ধরে কাজ করছে, এই মানুষগুলো 300 টাকা 400 টাকা হয়তো একদিনের খাওয়ার পয়সা হতো না, যেখানে মাছ খাওয়ার দরকার সেখানে তো সবজি খেয়েছে তারা, এইভাবেই কিন্তু কাটাচ্ছে। আমরা হয়তো কোনোভাবে চলে যাচ্ছি, আমাদের থেকে যারা বড় আছে তারাও ভালোভাবে আছে, কিন্তু এই মানুষগুলোকে চিনে না, আর এই মানুষগুলোর জন্য কিন্তু কেউ বলে না। আজকে সৈকত ভাই তাদেরকে ডেকেছে, আমি অনেক কৃতজ্ঞ সৈকত ভাইয়ের কাছে যে তুলে ধরছে আস্তে আস্তে। আমি চাই সৈকত ভাই আপনি যেভাবে আজকে তাদেরকে এখানে ডেকেছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত জানি তারা যেতে পারে, ওই যোগ্যতা তাদের নেই, কিন্তু আপনারা যদি পৌঁছিয়ে না দেন তাহলে তারা কোনোদিনই যেতে পারবে না। আজকে যাদের ঘর নেই, গ্রাম অত্যন্ত অঞ্চলে পড়ে আছে তাদেরকে কিন্তু দিচ্ছে, কিন্তু বিশ্বাস করেন সৈকত ভাই আপনাদের মতো মানুষ যদি এদের দিকে না তাকায়, এগিয়ে না আসে, প্রধানমন্ত্রী পর্যন্ত না নিয়ে যান, তারা কিন্তু খুঁজে খুঁজে বিশ্রাবে না। আপনাদের মাধ্যমে মেসেজগুলো যদি পায় তাদেরকে আপনাদের মাধ্যমে খুঁজে নিয়ে অন্তত পক্ষে সাহায্যটা করবে, শেষ বেলায় যেন এই মানুষগুলি একটু ভালো থাকতে পারে, এই অনুরোধ এই কথাটাই আপনাকে বলতে চাই সবার তরফ থেকে। সৈকত ভাই ধন্যবাদ আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা নাসরিন আপুকে। তো একটু ধন্যবাদ, একটু সবার মাঝে একটু শুভেচ্ছা বিনিময় করবে আমাদের রেহানা জলি, বিশিষ্ট অভিনেত্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী এবং আমাদের সবার প্রিয় মা, যাকে মা হিসেবে আমরা চিনি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার প্রধানমন্ত্রী তিনি আছেন, তাকে আমার আসসালামু আলাইকুম, ধন্যবাদ, নমস্কার। সৈকত আমার ভাই, আমি কি বলবো, যাদের জন্য আজকে এই জিনিসটা সৈকত করেছে, সৈকতের চিরকাল মানুষের পাশেই থাকে। আমি জানতাম না যে সৈকত এই ধরনের মানবতা কল্যাণ ফাউন্ডেশনের নামটা ওই উজ্জ্বল করে রেখেছে, এবং ভবিষ্যতে আমি মনে করি উজ্জ্বল করবে। সব মানবতা মানুষের সেবা করবে, এটাই তো মানুষের ধর্ম। আল্লাহ কি বলেছে, অসহায়দের পাশে সবসময় মানুষকে দাঁড়াতে বলেছে। অসহায়দের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হন, মানুষও খুশি হন। সমাজের সেবায়, মানুষের সেবায় সৈকত যে এগিয়ে এসছে, এটা আমার অন্তর থেকে আমি যে কি চোখে দেখি সেটা তো আমি বলতে পারবো না। আমার ভাই, আমার আত্মা, আমার জান, আমার সব কিছু। ও যে আমার কত বড় উপকার করেছে, ও ঋণ তো আমি কোনোদিন শোধই করতে পারবো না। তবে আমার ভাই যে এবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, এর জন্য আমি সবচেয়ে খুশি যে এইভাবে মানুষের কাজে এগিয়ে যায়, মানুষের সেবা করুক, মানুষের সুপথে চালনা করলে আল্লাহ তার জন্য খুশি হয়। আমি তো এই মানবতার সেবায় কল্যাণ ফাউন্ডেশনটা চিরদিন যেন টিকে থাকে, আমি এই দোয়া করি। ধন্যবাদ বিশিষ্ট অভিনেত্রী রেহানা জলি। এবং আমাদের সাথে আরেকজন উপস্থিত আছে, জলি আপুরই বোন লাইজু আপু, খুবই প্রিয় আমাদের একজন আপু। আপুকে দেখা হলে আপু বলে, আমি কিন্তু তোমাদের জন্য দোয়া করি, তোমাদের প্রতিষ্ঠানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই। তো আসলে এটাই পাওয়া, এটাই হচ্ছে মনে করি যে আমাদের এটাই অ্যাচিভমেন্ট, এতটুকুই নিয়েই কিন্তু আমরা যেতে পারবো আসলে। আর ডাকলেই লাইজু আপু চলে আসে, অনেক ধন্যবাদ লাইজু আপুকে। তো এ পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ অতিথি
চিত্রনায়িকা এবং আমাদের মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক চিত্রনায়িকা শাহানুর আপু, যিনিও মানুষের জন্য কাজ করেন, সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের সাথেও আছেন। সেই চিত্রনায়িকা শাহানুর আপুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম দাদা, নমস্কার। আমাদের সবার অনেক অনেক প্রিয় বাবু অসীম কুমার উকিল, আমাদের মাননীয় এমপি, যিনি এত বড় একটা জায়গায় আছেন, অথচ ওনাকে দেখলে কিন্তু বোঝা যায় না। আর আমাদের মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিএম সৈকত দাদার সাথে আছি আমি সেই শুরু থেকে। আসলে আমি খুব ছোট্টবেলা থেকেই আমার আব্বু আম্মুর কাছ থেকে মানুষের জন্য কাজ করা, সোশ্যাল ওয়ার্কটা শিখেছি। আমার আব্বু আর্মি ডক্টর ছিলেন, তো সেই জায়গা থেকে আমি দেখেছি কিভাবে মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন। আমি যেমন পথ শিশুদেরকে নিয়ে কাজ করছি, বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি, বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, আর আপনাদের সাথে তো আমি আছি। আপনারা আমাদের অনেক অনেক প্রিয় মানুষ। আমি এই 20 বছর আছি চলচ্চিত্রে। আমার শুরু থেকে কিন্তু আমি আপনাদেরকে পেয়েছি। সত্যি আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমার শুরুতেই আমি নাসরিন আপুকে পেয়েছি, আমাদের রেহানা জলি আন্টিকে পেয়েছি, যিনি আমাকে মায়ের মতো করে অনেক বেশি ভালোবাসেন, অনেক আদর করেন। আমার মোবাইলে জিএম সৈকতের নামের পাশে কিন্তু ব্র্যাকেটে গুড ম্যান লিখে রেখেছি। কেন জানেন? এই মানুষটা সত্যি অনেক বড় মনের মানুষ, একজন ভালো মানুষ। এই যে আপনাদেরকে নিয়ে যে উনি চিন্তা করেন, আমরা আসলে এটা অনেক বছর আগে, দাদা আমাদের কত বছর হলো এটা? হ্যাঁ, 6 বছর। একদিন দাদাকে ডেকে বললাম, দাদা আমরা আমাদের চলচ্চিত্রে যারা খুব অসহায় শিল্পীগুলো আছেন, যারা কিছু বলতে পারে না, তাদের যে কি কষ্ট, দাদা চলো আমরা তাদের জন্য কিছু করি। আমাদের যারা শিল্পীরা আছেন, যারা গান করেন, যারা টিভি নাটক করেন, তাদেরকে নিয়ে আমরা কিছু করি। তখন তার আগে থেকে শুরু না দাদা, তারপর সেই যে আমাদের পথ চলাটা শুরু। আমরা কিভাবে আপনাদের জন্য কাজ করি এটা আপনারা জানেন না। আমরা কিন্তু সারাদিন খেয়ে না খেয়ে কিন্তু দৌড়াই, বাট আমরা কখনো কাউকে বলি না। আমাদের একটাই চাওয়া, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের যাতে উপকারটা হয়, সেটাই আমাদের পরম পাওয়া। আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় আপনাদের পাশে এভাবেই থাকতে পারি এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা পথ চলতে চাই। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহানুরকে। আসলে দাদার কাছে আমাদের আসলে যে উপদেশটি নেওয়া এবং দেশ আমাদের খুব বেশি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী উনি সারা বাংলাদেশে যাদের আজকে জমি নাই, যাদের ভূমি ঘর নাই, তাদেরকে কিন্তু তিনি বড় একটি প্রকল্প, সম্ভবত প্রায় 9 লাখের মতো এরকম যাদের গৃহহীন বা যারা ভূমিহীন মানুষ, যাদের ভূমি দিচ্ছেন এবং গৃহ দিচ্ছেন। ইতিমধ্যে প্রায় 65,000-এর মতো গৃহ নির্মাণ করে দিয়েছেন। তো আমরা তো চলচ্চিত্রের মানুষরা আসলে খুব সংখ্যায় যে অনেক বেশি তাই না। এই যে মানুষগুলো আছে, অনেকেই এফডিসিতে পর্যন্ত তারা ঢুকতে পারে না, অনেকেই দেখেছি যে হকারি করে চলে, অনেকেই দেখেছি মানুষের বাসায় কাজ করে চলে। ইতিমধ্যে 2 জন মানুষও মারা গেছে, অনেকেই অনেক অসুস্থ বাসায় পড়ে আছে, আমার কাছে ফোন আসে। কিন্তু আমাদের এই ফাউন্ডেশনটা আমরা নতুন, তবে আমরা চেষ্টা করছি
সমাজ কল্যাণের মাধ্যমে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটি প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছি। সেখানে বিশেষ করে যারা আমাদের এই সমস্ত শিল্পীরা আছেন তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি দরকার, বিশেষ করে আমাদের যদি একটু থাকার জায়গা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে করে দেন, আমাদের মনে হয় জীবনে যেটুকু কষ্ট ছিল সেটুকু কষ্ট আর থাকবে না। তো এই আবেদনটি আমি দাদার কাছে করছি, দাদার মাধ্যমে যাতে আমরা এই সহযোগিতাটা পেতে পারি। আর বিশেষ করে আমরা কিছু অবলা শিল্পী আছি, আমরা কষ্টে থাকি, কিন্তু আমাদের ভিতরের কষ্টগুলো আমরা বোঝাতে পারি না। আজকে যখন আমরা শিল্পীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন অনুদান নেন, সাধারণ মানুষ অনেকেই অনেক বাজে বাজে মন্তব্য করেন, কিন্তু আমরা তো সারাটা জীবন এটাই করে চলেছি, এর বাইরে তো কোনো কিছু ভাবি নাই। আমি রেয়ানা জলিয়াপা বা শাহানু টাইপের বা নাসরিন আপা যারা এখানে আছে, আমরা কিন্তু মানে শিল্পীদের কোটায়, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে জমি দিচ্ছেন পূর্বাঞ্চল, সেখানে আমরা আবেদন করতে পারি, দাদার সহযোগিতা নিতে পারি। এরকম আরো অনেক শিল্পীরা আছেন, হয়তো মুখ ফুটে বলতে পারে না বা প্রপার রাস্তাটা তারা জানে না। তো দাদার কাছে এটি আমার অনুরোধ। আর মানে দাদা এসেছেন, এটাই আমাদের অনেক বড় পাওয়া। বিশেষ করে বৌদি ও রাজনৈতিক অঙ্গনের উনি অনেক বড় একটি জায়গায় আছেন এবং উনিও এমপি ছিলেন, মহিলা যুবলীগের উনি বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দাদার বাসায় আমার 2 দিন যাওয়ার সৌভাগ্য হয়েছে খুব স্বল্প সময়ে, এবং ইভেন ওনার বেডরুম পর্যন্ত আমি মানে দাদা আমাকে সেই জায়গাটাও দিয়েছেন। আমরা মানে এত অল্প সময়ে যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন, এটা সত্যি মনে হয়েছে যে না, দাদা একজন সাদা মনের মানুষ। তো যাই হোক, আজকে দাদার কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, দাদা বাস্তবতা দেখেছে। ওনার কিছু নির্দেশনা, ওনার কিছু উপদেশ আমরা নিয়ে আমরা সামনে চলতে চাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দাদাকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মানবতার কল্যাণ ফাউন্ডেশন শিল্পী ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানমালার শ্রদ্ধা সভাপতি জিএম সৈকত, এখানে উপস্থিত আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন, চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাগত ভাই বোনেরা, আমি প্রথমেই জিএম সৈকতকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। যা দেখলাম সামনাসামনি বা ভিডিও করার যে বিষয়গুলি দেখলাম, বা এখানে আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন শুনলাম, এই সব কিছু মিলে মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমার দায়িত্ব এগুলিকে একটু সমন্বয় সাধন করা। আমি নিজে যেহেতু আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদককে বলে যে এরকম নায়ক নায়িকা, গায়ক গায়িকা বিষয়ক সম্পাদক, গান বাজনা বিষয়ক সম্পাদক, সবারই খোঁজখবর রাখাটা আমার একটু দায়িত্বের মধ্যে উপর আমি দেখেছি। বিশেষ করে গত 10 মাস করোনাকালে শিল্পীদের যে অবস্থা, এটা অবর্ণনীয়। এমনি তো চলচ্চিত্র অঙ্গনের অবস্থা তো হাজার হাজার সিনেমা হল বন্ধ হয়ে এখন 116টা সিনেমা হল এসে ঠেকেছে। এফডিসি নীরব নিথর হয়ে থাকে, এফডিসির বিভিন্ন ফ্লোরগুলি ভাড়া দেওয়া হয় বিভিন্ন সংস্থাকে, নতুন করে এখানে মার্কেট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আবার চলচ্চিত্র অঙ্গনকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সে ব্যাপারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন। এখনকার অবস্থাটা আসলে খুব, এটা সারা পৃথিবীতে একটা অবর্ণনীয়। যারা
এর মধ্যে যারা একটু নামে দামি শিল্পী তারা হয়তো কোনো মতে টিকে গেছে, কিন্তু যারা ক্যামেরার পিছনে যে ক্যামেরাম্যানটা থাকে, একজন নায়িকাকে সাজিয়ে দেওয়ার জন্য যে মেকআপ ম্যানটা থাকে, যাদেরকে সচরাচর সামনাসামনি দেখা যায় না, পর্দার অন্তরালে থাকে, পিছনের দরজা থাকে, বা যে তবলাটা বাজায় একজন গায়কের সাথে, যে গিটারটা বাজায়, গিটারটা বাজিয়ে বাসায় ফেরার পথে সে বাজার করে নিয়ে যায়, এরা আসলে খুব অবর্ণনীয় দুঃখকর দুর্দশার মধ্যে চলছে। সারা বাংলাদেশের অবস্থা, সারা পৃথিবীর অবস্থাটা করোনা কালেতে। তারপরেও আমি যে বিষয়গুলি বলবো, আমার এই সংস্থা সম্পর্কে খুব একটা জানা ছিল না। শিল্পী ঐক্যজোট বা কল্যাণ ফাউন্ডেশন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন, এটা সম্প্রতিকালে এদের সাথে সৈকতের সাথে যোগাযোগ হয়েছে, জানা হয়েছে। সরকারেরও কিন্তু অনেক দ্বার উন্মুক্ত হয়েছে, এই জায়গাগুলোতে একটু খেয়াল করতে হবে। যেন আমি আমার বাড়ি নেত্রকোনার কেন্দুয়াতে, নেত্রকোনাতেও প্রচুর মানে আমাদের নেত্রকোনার শিল্পী কুদ্দুস বয়াতের বাড়ি আমাদের এই এলাকায়, হুমায়ুন আহমদ আমার এলাকার মানুষ, জাফর ইকবাল স্যার, ময়মনসিংহ গীতিকার সংগ্রাম দীনচন্দ্র সেনের বাড়ি, আবার উকিল বংশীর বাড়ি পাশের উপজেলা খান্ডিয়াজুড়িতে, বাড়ি সিদ্দিকে আমাদের নেত্রকোনার মানুষ, মানে অনেক এরকম আছে। ফলে এখানে শিল্পী কলা কুশলী প্রচুর সমাবেশ আছে। আমরা কিন্তু সরকারের তরফ থেকে এদেরকে সবাইকে যতটুকু পারা যায় একটা আর্থিক অনুদান দিয়েছি সরকারের তরফ থেকে, যেটার উদ্যোগটা হয় হলো শিল্পকলা একাডেমি থেকে। শিল্পকলা একাডেমি থেকে এক পর্যায়ে, দুই পর্যায়ে, তৃতীয় পর্যায়ে 3 বার কিন্তু এটা খুব বড় অঙ্কের টাকা, হাজার হাজার টাকা দিয়েছে তা না, কিন্তু তারপরেও কারো 500, কারো 5000 এরকম একটা অনুদানের ব্যবস্থা করা হয়েছে, 3 বার দেওয়া হয়েছে। ঢাকায় শিল্পকলা একাডেমির উদ্যোগটা নেয় আর মন্ত্রণালয় নেয়, সেটা জেলাতে ডিসি অফিসের মাধ্যমে দেওয়া হয়। ডিসি সাহেব জেলা শিল্পকলা একাডেমির সভাপতি, সেখান থেকে আবার উপজেলা লেভেলে ইউনো সাহেব হলো উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি। এদের মাধ্যমে কিন্তু অনুদানগুলি দেওয়া হয়েছে, এটি অব্যাহত আছে। আজকেও পার্লামেন্টে সাংস্কৃতিক মন্ত্রী জনাব খালিদ বাবু বক্তৃতা দিয়েছে অনুদানগুলি আরো বাড়ানোর জন্য। আমি কথাগুলো উল্লেখ করছি যে সরকারের দিক থেকে বিষয়গুলো সচেতন আছে। আপনার বলতেছিলেন যে গৃহহীনদের কি হবে প্রক্রিয়া, আসলে মানে প্লট সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলিকে দেওয়া হয় না, এটা ঠিক দেওয়া হয়, কিন্তু এখানে বসে মনে হচ্ছিল তারাই পায় যারা ক্রয় করার ক্ষমতা আছে, যার কেনার ক্ষমতা আছে, তার নামটা সবাই চিনে জানে, ওই নামটাই প্রধানমন্ত্রী পর্যন্ত যায়। এরপরে আর যাদের আসলে দেওয়া দরকার, যারা ক্রয় করতে পারে না, বা 10 জনকে একটা 3 কাঠা বা 5 কাঠা জায়গা দিলে 10 জন এখানে একটা 5 তলা ভবন করে প্রতি 2 জন করে থাকতে পারে, এই জায়গাগুলিতে উদ্যোগী লোকের অভাব আছে আমার কাছে মনে হয়েছে। এখানে বসে এই জিনিসটা আরো বেশি মনে হয়েছে। আমি অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবো। আমি অবশ্যই আমার জায়গা থেকে এই সাংস্কৃতিক মন্ত্রণালয় দেখে, আবার তথ্য মন্ত্রণালয় বিষয়গুলি দেখে, নায়ক নায়িকা গায়ক গায়িকার একটা বিরাট অংশ তথ্য মন্ত্রণালয় আন্ডারে। ডক্টর হাসান মাহমুদ মাননীয় তথ্যমন্ত্রী, চট্টগ্রামের ছেলে ডক্টর হাসান মাহমুদ, তার সাথেও এই বিষয়গুলি নিয়ে কথা বলব। সামগ্রিকভাবে যে কথাটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত কেউ বসতে পারলে সে কখনো খালি হাতে ফেরত আসে। হয়তো 5টি ঘটনা এসেছে এরকম, সবার জন্যই ওনার দ্বার অবারিত। জেএম সৈকতের তুলনায় হয়তো আমার অনেক বেশি যাওয়ার সুযোগ আছে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত। এই শিল্পীদের যে ফাউন্ডেশন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন, শিল্পী ঐক্যজোট, কোনো দুস্থ শিল্পী, কোনো অসহায় শিল্পী, অসুস্থ শিল্পীর ব্যাপারে যে কোনো উদ্যোগে আমি পাশে থাকবো। বক্তৃতা দেওয়ার মঞ্চ এটা না, আপনাদের সাথে আমি সহমর্মিতা প্রকাশ করার জন্য এসেছি। আপনাদের কাছে কি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই বিষয়গুলি বোঝার জন্য এসেছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও জিএম সৈকতকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমার পূর্ববর্তী বক্তা দ্বারা চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্ব বক্তব্য রেখেছেন, তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। এখানে যারা উপস্থিত
হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের মতো এখানে আমি শেষ করছি। পাশাপাশি আজকের এই যে আয়োজন, এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ দাদাকে। তো আমরা আজকের যে মূল অনুষ্ঠানটি, শিল্পীদের জন্য যে ফ্রি একটি মেডিকেল তথ্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আজকে থেকে সেই কাজটি আমরা করার চেষ্টা করব, এবং সেই মহতি কাজের শুভ উদ্বোধন করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। শুভ উদ্বোধন করছেন আমাদের মাননীয় সংসদ সদস্য। ধন্যবাদ। আর এই পর্যায়ে আমাদের আপনারা যারা আছেন, আপনারা তো আমাদের হৃদয়ের মানুষ। জাস্ট একটু শীতের কিছু আনন্দ আপনাদের সাথে আমরা প্রতিবারই করি, এবারও ভাগাভাগি করার চেষ্টা করব। তো একটু এই মাথা থেকে একটু আসবেন আপনারা, দাদার হাত থেকে একটু। মানে একটু তুলে দাও, একটু করে দাও এদিকে। এদিকে আসো। হ্যাঁ, একবার না, বসো। আসেন আসেন, আপনারা আসেন, আসেন তাড়াতাড়ি। এদিকে এদিকে। ওই আপনারা আমাদের অনেক প্রিয় মানুষ, ওগুলি বিয়ে হয়, ডিগ্রি পায়, ডিগ্রি পায়, সব শিক্ষিত। সবাই বসেন একটু, সবাই বসে, আপনাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে, একটু বসেন। মারিয়ামু দাও, একটু দাও। এক এক করে আসি। ওটাও খুব কষ্ট হয় আর কি, মানে গেটে পুলিশ নাই, ভিতরে এক সংখ্যা ভিতরে পুলিশ আমাদের যাচ্ছে এখন। আমরা কিন্তু দায়িত্ব তোমাদের আগে বাংলাদেশ
আবার হইছে না কেউ বাকি নেই তো এই নাস্তাগুলো দিয়ে দাও না লাইভ বন্ধ করে রায় না সকালে পার্লামেন্ট 2টা পর্যন্ত 500 মতো মিটিং করার সমস্যা দেখি না সে সকাল আমার তো দায়িত্ব এটা যে কার ফোন আমাকে দিল কার ফোন দিল আমাকে দীপু কার ফোন দিয়ে গেল আমরা বসি সবাই একটু মেহেদি কি মাথা বাঁধো না মাথা হোক কি ভিড় হবে হবে না বুঝতে হবে সবাইকে দেওয়া হবে আপনাদের জন্য আমরা একটু চুপ করে বসি আর আপনারা যে এসেছেন আমাদের মাঝে আবারও ধন্যবাদ অনেক এটা কার ফোন আমি বলছি কার ফোন হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ এটা খাও কালকে বুঝছো রাত 1টা থেকে রাত 3:30টা পর্যন্ত ভিডিও দেখলাম তো ঘুরে রাস্তায় ঘুরে ঘুরে হচ্ছে ইয়ে দিয়েছি নিজে ঠিক থাকে নিও আবার একদম রস পেরে খেতে ফোন দেই গাজীপুরে হ্যাঁ গাজীপুরে গিয়ে হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার সাথে লাইভে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নাসরিন বলো কিছু আমাদের রেহানা আন্টি আছেন আমাদের অনেক প্রিয় মানুষ লাইভে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক সালাম দোয়া করবেন মানবতার কল্যাণে শাহনুর আমি সৈকত ভাই আমরা চলচ্চিত্র শিল্পী ভাই বোনকে ডেকেছি আমরা চেষ্টা করছি যে আমরাই আমাদের জন্য কাজ করার জন্য আপনারা দোয়া করবেন অনেক ভালো থাকবেন
মানবতার যেন জয় হয়, আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আপনারা সবাই আমাদের এখানে যারা আর্টিস্টরা রয়েছেন সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।